কখনোই বলতে পারবো না, কারণ সেই দাদা ভাইয়ের আদেশ রয়েছে যে নাম বলবেন না। আমি কেন, আমাদের যত ইউটিউবার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, দেখবে তো কেউ নাম বলে কি না। আমি তো তাও দীঘার একটা হোটেলের নাম তোমাদের কাছে এত তোমরা কোশ্চেন করতে বলে রিভিল করে দিয়েছি নিজের দায়। নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে আবারও তোমাদের পছন্দ অনুযায়ী ঘটনা নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে হসপিটালকে কেন্দ্র করে। আচ্ছা, আজকের ঘটনাটা যিনি কিন্তু শেয়ার করেন, উনি কিন্তু হসপিটালের কোনো ডাক্তার, নার্স, আয়া কেউ না, কিন্তু সে হসপিটালের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তার 10 বছর কাজের এক্সপিরিয়েন্স সে শেয়ার করে। আজকে সেই ঘটনা তোমাদেরকে তুলে ধরবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভালোবেসে করে পাশে থেকো। তাহলে চলো আজকে আমাদের এক দাদা ভাই, ওনার নাম হচ্ছে রাজেশ কুমার সাউ। ওনার নাম উনি বলতে বলেছেন, কোনো অসুবিধা নেই। রাজেশ দাদা ভাই বলেন যে আমি একটি কলকাতার হসপিটালে প্রায় 10 বছর লিফট চালাতাম। লিফট যেখান থেকে ওঠা নামা করে ওখানে আমি বসে থাকতাম, আমার ডিউটি ছিল। আর ওখানে শিফটিংয়ে ডিউটি করতাম, আমার সাথে আরও দুজন ছিল। মানে আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে এরকমভাবে কাজটা করতাম। হয়তো সকাল থেকে আমার ডিউটি থাকতো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর থেকে ডিউটি থাকতো সারা রাত একজনের। সেরকমভাবে আমাদের শিফটিংয়ে কিন্তু ডিউটি পড়তো। এবার বলে রাখি, আমাদের রাজেশ দাদা ভাই বলেন যে আমি 10 বছর যে কলকাতা একটি হসপিটাল যেখানে আমি কাজ করি, আমার অনেক ওখানে অভিজ্ঞতা আছে। শুধু আমার বলে না, ওখানে অনেক ডাক্তার, ওখানে অনেক পেশেন্টের বাড়ির লোক, ওখানে অনেক নার্স, তাদের সাথেও কিন্তু এরকম অভিজ্ঞতা হয়ে থাকে। হসপিটালে কাজ করবে, হসপিটালে থাকবে, আর ভৌতিক ঘটনা কিছু হবে না, কোনো আত্মার উপস্থিতি তারা পাবে না, এটা কোনো হসপিটাল থেকে বলতে পারে না যে হসপিটালে কোনো রকম এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় না। আমাদের রাজেশ কুমার দাদাভাই বলেন, জানেন আমি 10 বছর ওই হসপিটালে কাজ করি। 10 বছর আগে আমি আমার লাইফটা একটু বলি। 10 বছর আগে আমি অটো চালাতাম যখন, তখন অটোতে করে অনেকেই যাতায়াত করে। সেরকমভাবে আমার সাথে একজনের কথা হয়। কথা হতে হতে সে আমাকে বলল, কিরে অটো চালাস, কত টাকা আয় করিস? আমি বললাম যত সামান্য, মা বাবা আছে, বউ আছে, দুটো বাচ্চা আছে, কোনো রকমে চলে যায়। তখন বললো নিজের বাড়ি? আমি বললাম যে না, ভাড়া বাড়িতে থাকি। তখন বললো দেখ, অটো চালিয়ে তুই হয়তো ভালো টাকাই আয় করিস, কিন্তু টাকাটা তো এককালীন পাস না, টাকাটা প্রত্যেক দিন আসে, কোনোদিন কম কোনোদিন বেশি। আর ওইটা হচ্ছে একটা ব্যবসা, গাড়ি চালানোটা। তো তুই একটা পার্মানেন্ট কোনো জায়গায় কাজ করবি, বল, তোকে কিন্তু 12,000 টাকা স্যালারি দেবো। তখন দাদা ভাই বলেন যে 12,000 টাকা? হ্যাঁ, একবারে 12,000 টাকা তো আমার হয় না। আর যেহেতু জমার গাড়ি চালাই, সেখানে আমাকে প্রায় মালিককে বেশি দিয়ে দিতে হয়, তার মধ্যে গাড়ির মেনটেনেন্স থাকে। তো যদি আমার কাজটা করে দেন খুব ভালো হয়। তখন যার সাথে কথা হয় উনি একজন ওই হসপিটালে বড় উচ্চ পদস্থে উনি আছেন। উনি তখন বললেন, আমি তোর গাড়ি করে মাঝে মাঝেই তো যাই, আমার তোকে ভালো লাগে, বিশ্বাস করি তোকে, আর আমাদের ওখানে একটি ছেলের দরকার আছে, তুই করবি হসপিটালে কাজ? তখন বললো হসপিটালে কাজ? এবার হসপিটালে কাজ ভাবতেই আগে বললো অত নোংরা ঘাটাঘাটির কাজ। তখন বললো যে না না, ওরকম কাজ আমি করব না, আমার একটু ঘৃণা লাগে, তারপর কাটা ছেঁড়া রক্ত এগুলো আমি দেখতে পারি না। বললো না, সেরকম কাজ দেবো না, তোকে দেবো লিফট চালানোর কাজ, করবি? তোর কাজ চাকরি, তুই ওখানে কিন্তু সব রকম সুব্যবস্থা পাবি, কাজটা কর, আশা করি তুই আস্তে আস্তে করলে তোর মাইনেটা ওখান থেকে বেড়ে যাবে। তো সেই দাদাভাই বলল, ঠিক আছে, আমার মা বাবা তো জীবিত আছে, একবার মা বাবার সাথে কথাটা বলে নিই। মা বাবাকে সে দাদাভাই বাড়িতে সেই দিন গিয়ে রাতে বলে। তখন তার বাবা মা বললো, হ্যাঁ অটো চালাতে হবে না, অটো চালানোটা খুব একটা ভালোও দেখায় না, ছেলে মেয়েটাও বড় হচ্ছে, তুই হসপিটালে কাজটা কর। আর তার থেকেও বড় কথা হচ্ছে রোডের ব্যাপার, তো কখন কি হবে। আর যেহেতু উনি দাদাভাই বাড়ির একটাই মাত্র ছেলে, পুরো সংসারটা মা বাবার ওষুধ খরচা থেকে বউ, দুটো বাচ্চা, পড়াশোনা সব কিছু একা ওনার উপর। তখন উনি ভাবলো যদি মাস গেলে একটা ভালো টাকা আমি পাবো, 12,000 টাকা। আর যিনি আমাকে কাজের জন্য বলেছেন হসপিটালে, উনি বলেছেন যে তুই থাক, তোকে 2-3 মাস পর আমি কিছু টাকা হলেও বাড়িয়ে দেবো যদি কাজটা করতে পারিস। সেরকমভাবে উনি কিন্তু হসপিটালের কাজটা জয়েনিং করে।
এবার ঘটনাটা শোনো, শুরু হলো। আমাদের রাজেশ দাদাভাই বলে, আমি যেদিন প্রথম জয়েনিং করি, আমাকে যে ওখানের একজন কর্মরত ছিলেন, মানে উনিও লিফটই চালাতেন, উনি তখন বললেন যে দেখো ভাই, এখানে কাজ করতে এসেছো, এখানে কিন্তু পার্মানেন্ট কাজটা করতে হবে। যদি তুমি পার্মানেন্ট কাজটা করতে পারো, এখন তুমি ক্যাজুয়াল হিসাবে ধরো জয়েনিং করলে, যদি তুমি থাকো, টিকে থাকতে পারো, তাহলে তোমার এই কাজটা কিন্তু হসপিটালে পার্মানেন্ট হয়ে যাবে, লিফট চালানো। আর হয়ে গেলে তখন কিন্তু তোমার টাকাটা অনেকটাই 5-6 হাজার আরো বেড়ে যাবে। তখন দাদা ভাই শুনে বলল, হ্যাঁ কেন করব না, আমি অবশ্যই করব বলেই তো এসছি। তখন বলল যে না, করব কাজ বলে সবাই আসে, কিন্তু বেশি দিন কেউ থাকে না, 3 মাস 2 মাস 1 মাস করে ছেড়ে দেয়। তখন বললো কেন? বলছে তুমি থাকো, করতে করতে বুঝে যাবে। তো ভাবলে হয়তো অনেক পেশেন্ট পার্টির অনেক রকম ঝামেলা, হয়তো না যাব, ঢুকবো, এবার তাদেরকে গেটে আটকাতে হয়, যেতে দেবে না, এরকম কোনো ঝামেলা উনি ভেবেছিলেন। পরে একটা সপ্তাহ উনি কাজ করছেন, 1 সপ্তাহের অভিজ্ঞতার মধ্যে ওনার রাতের বেলা একটা অভিজ্ঞতা হয় 2 দিন পর। বলছে রাত 3টের সময় লিফট আপনা আপনি চলতে শুরু করে, আপনা আপনি ওপরে যাবে, আপনা আপনি নিচে নামবে, কেউ কিন্তু আসে না। এমনকি লিফটের যে গেটটা থাকে, সেই গেটটা নিচে যখন আসে, তখন আপনা আপনি লিফটের গেটটা খুলে যায়, কেউ যেন হাওয়ার মতো বেরিয়ে যায়। এই জিনিসটা যখন দেখে, তখন আমাদের দাদা ভাই যিনি ঘটনাটা শেয়ার করেন, উনি বলেন, আমি যিনি আমাকে কাজে ওখানে ঢোকায়, আমি ওনাকে বলি যে স্যার, আপনি তো আমাকে এখানে কাজ দিলেন, এগুলো তো বলেননি, রাতের বেলা আমি খুব ভয় পাই, 3টের সময় এরকম হচ্ছে। বলছে দেখো, হসপিটালে কাজ করতে এসছো, তোমাকে এত টাকা দিচ্ছি, তোমাকে আমি বললাম না তুমি থাকো, 2 মাস পর তোমাকে বাড়িয়ে দেবো। দেখো, যেই আসুক যাক, লিফট আপনা আপনি চলছে, তুমি কিছু বলবে না, তুমি ঘুমাবে। বলছে ঘুমাবো? আমি ঘুমাবো কি করে? আমি চোখের সামনে দেখছি লিফট আপনা আপনি ঘর 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 করে উঠে যাচ্ছে, আবার নামছে, গেট খুলে যাচ্ছে নিজে থেকে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আসছে উঠছে যাচ্ছে বলে আমি ঘুমাবো? বলছে দেখো, কাজ করতে গেলে এগুলোকে তোমাকে একটুখানি মেনে নিয়ে চলতে হবে। হসপিটাল বলে কথা, এখানে অনেক কিছুই হয় যেগুলো বাইরে কিন্তু বলা যাবে না। তো তখন দাদাভাই বললো, না আমি কাকে বাইরে বলবো? আর সব থেকে বড় কথা, দাদাভাই তখন উপায় নেই, কারণ গাড়ি হট করে ছেড়ে দিলে গাড়ি পাওয়াটাও কিন্তু মুখের কথা না, যে আমি আজকে ছেড়ে দিলাম, কালকে গাড়িটা গিয়ে আবার জয়েনিং করে নেবো, এটা তো কখনোই হয় না। সেই গাড়ি অন্য কেউ নিয়ে নিয়েছে, চালাচ্ছে, এবার গাড়ি খুঁজবে, অতদিন বসে থাকলেও সংসার চলবে না। তখন দাদা ভাই কিছু উপায় না পেয়ে ওখানে থেকে যায়। দাদা ভাই বলেন, বিশ্বাস করবেন না, প্রায় দিন কোনো রকম কাটতো। দিনের বেলা যখন ডিউটি থাকতো, আমি খুব আনন্দ সহকারে সেই কাজটা আমার সম্পূর্ণ করতাম। যখনই আমাকে নাইটে দিত, তখন আমার সারা শরীর ওই রাত 3টের কথা ভেবে আমি আকৃষ্ট হয়ে থাকতাম। কারণ আমি কাউকে দেখতে পারি না ঠিকই, কিন্তু ওই চোখের সামনে দিয়ে লিফট আপনা আপনি উঠে যাচ্ছে রাত 3টের সময়, অনেকবার দেখেছি 3টের সময় এটা হয়, আবার নিচে থেকে নামে, হ্যাঁ নেবে, আবার লিফটের গেট খুলে যাচ্ছে, বেরিয়ে কেউ চলে যাচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু মনে হয় একটা হাওয়ার মতো কিছু বেরিয়ে চলে যায়, প্রায়শই এটা ঘটতে থাকে। কিন্তু আমাদের দাদাভাই বলেন, আমি সময়ের সাথে 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 সেই জিনিসটাকে আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। রাত যখনই 2:30 বাজতো, আমি লিফটের ওখান থেকে উঠে অন্য জায়গায় চলে যেতাম, দূরে গিয়ে আমি বসে থাকতাম। আমি ঘড়ি দেখতাম, প্রত্যেকদিন রাত্রে যখন 3টে পার হয়ে যেত, তারপর এসে আবার ওখানে আমি ডিউটিতে চেয়ারে বসতাম। এরকম করে 10টা বছর আমি কাটাই। এবার এই 10টা বছরের মধ্যে আমি ওই হসপিটালের আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা দাদাভাই বলেন যে আমাদের যখন ওখানে কাজ করি, রাতের বেলা অনেক পেশেন্ট পার্টি থাকে, অনেক আয়া, নার্স, ডক্টর যারা থাকেন, এরকমই সবার সাথে কথা হয়। একজন নার্সের অভিজ্ঞতা বলি, সেই নার্স ওখানে প্রায় 17 বছর ধরে কাজ করেন হসপিটালে। উনি বলেন, একটা ওয়ার্ড আছে যেখানে বাচ্চা যখন হয়, সেই ওয়ার্ডে সেই বেবি বনগুলোকে রাখা হয়, ছোট একদম সদ্যজাত বাচ্চা, মানে 0 মানে বয়স তাদের। বলে আমি ওখানে যখন কাজে সবে হসপিটালে ঢুকি, তখন আমি ওখানে একদম নতুন, সেই নার্সের কথা এটা, ঠিক আছে, সেই নার্স বলে আমি তখন একদম নতুন সবে জয়েনিং করেছি। এবার আমরা যেহেতু নার্স, আমাদের কাছে কোন বেডে, কোন ওয়ার্ডে,
কোন পেশেন্ট রয়েছে, কত নাম্বার বেডে রয়েছে, সব কিছু আমাদের কাছে কিন্তু একটা লিস্ট থাকে। আমি রাতের বেলা সেদিনকে ওপরে ডিউটি পড়েছে, আমি ডিউটিতে রয়েছি, পেশেন্টের সাথে বসে রয়েছি। একটা ছোট্ট আমাদের কেবিন ঘর আছে, সেই ঘরের মধ্যে জানি কোন বেডে কত নাম্বার পেশেন্ট রয়েছে। হঠাৎ করে শুনতে পাচ্ছি একটা বেড থেকে মানে কোনো রকম শব্দ শুনছি, সাথে সাথে উঠে যাই যখন দেখলাম সবাই ঘুমাচ্ছে, যেই বেডের থেকে শব্দটা আমি পাচ্ছি ওখানে পেশেন্ট, আমি দাঁড়িয়ে বেডে, মনে হচ্ছে কেউ নামছে, কেউ উঠছে, বেডের মধ্যে কেউ খেলা করছে, এরকম শব্দ পাচ্ছি। তখন আমি বেডের সামনে দাঁড়িয়ে রয়েছি, ওখানেই আওয়াজ হচ্ছে, কিন্তু আমি জানি এই বেডে কোনো পেশেন্ট নেই, ওই বেড কিন্তু খালি, কিন্তু ওখানে শব্দটা হচ্ছে। আচ্ছা, তারপর আমি ভাবলাম যে হয়তো আমার মনের ভুল, আমি ওখান থেকে রিটার্ন আবার আমার সেই ঘরটায় এসে বসে থাকি। এরকম করে কিছুদিন আমার সাথে অনেক রকম ঘটনা ঘটতে থাকে হসপিটালে। এইবার বলি, একটি বউ ডেলিভারির জন্য আসে, তার মানে ডেলিভারি হবে, বাচ্চা হবে। সেই বউটির মানে যখন ডেলিভারি ডেটা হয়, সেই বউটির বাচ্চাটি জন্ম হয় মৃত অবস্থায়, মানে মায়ের গর্ভেই সে বাচ্চাটা মারা যায়। তো সেই বাচ্চাটা যখন মারা যায়, তার মাকে অনেক করে মানে আমরা আশ্বাস দিচ্ছি যে আপনি চিন্তা করবেন না, আবার হবে, হ্যাঁ এরকম ব্যাপার অনেক কিছু, মানে মা তো মানে না, এটা কখনোই হয় না। তো সে কান্নাকাটি মানে অনেক রকম, মানে তাকে আশ্বাস দিতে হচ্ছে, সে পাগলের মতো উন্মাদ হয়ে গেছে, তার বাচ্চা মৃত হয়েছে, শুনে সহ্য করতে পারিনি, বাড়ির লোকও কান্নাকাটি করছে। যাই হোক, তারপর বলি যে আমাদের বাচ্চাগুলো যে হসপিটালে হয়, তাদের তো একটা রুম থাকে, সব বাচ্চা মায়ের সামনে হতেই দেওয়া যায় না, কারণ তখন মায়ের অবস্থাও ঠিকঠাক থাকে না। ওই জন্য আমাদের একটা যে বাচ্চাদের ওয়ার্ড থাকে, সেখানে চাইল্ড ওয়ার্ডে বাচ্চাগুলোকে রাখা হয়। এটা কিন্তু অন্য ঘটনা বলছি, আমারই এক্সপিরিয়েন্স বলছে। আমি একবার গেছি, মানে আমাকে বারবার তো দেখতে হয় বাচ্চাগুলো কাঁদছে কিনা, বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা, ওদেরকে ঠিক মতো সব কিছু লক্ষ্য করতে হয়। বলে আমি যাচ্ছি, যখন আমি দেখছি ওই রুমের সামনে দিয়ে যেখানে বাচ্চাগুলো থাকে জন্মের পর, ওই ওয়ার্ডের সামনে থেকে আমি যখন হেঁটে যাচ্ছি, কারণ ওই পাশটা বাথরুম রয়েছে, উপরটা পুরো লেডিস, তো আমি লেডিস বাথরুমে যাচ্ছি। রাত তখন প্রায় 2:45 সময়, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, আমি ঘড়ি দেখেই সব কাজ করি। আমার ঘড়ি দেখাটা একটা মানে কি বলবো, এটা ছোটোবেলা দিয়ে একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, সবসময় ঘড়ি পরে থাকা, আর ঘড়িতে কিছু করতে গেলে সময় দেখা। তো আমি ওই সময় বাথরুমে যাচ্ছি, 2:45 ঘড়িতে টাইম। হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি যে সদ্যজাত শিশুগুলো যেই কামরাটায় থাকে, ওখান থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাচ্ছি, খুব কাঁদছে। তা আমার ওই সময় ওই রুমের মধ্যে ঢোকার মতো পরিস্থিতি নেই, আমার অনেক জোরে তখন টয়লেট পায়। আমি সোজা চলে যাই বাথরুমে যখন আমি যাই, বাথরুমেও আমি বসে আমি ওই বাচ্চাটার কান্না শুনছি, যে সদ্যজাত বাচ্চা এত জোরে কাঁদছে, বাচ্চারা কেমন করে কাঁদে, ছোট্ট সদ্যজাত একদিনের দুদিনের বাচ্চারা উয়া উয়া করে কাঁদে, কিন্তু ওই বাচ্চাটার এত গলার আওয়াজ, বাচ্চাটা এত জোরে কাঁদছে, আমার বিরক্ত লাগছে। আমি যে টয়লেটে রয়েছি, কোনো রকমে আমি টয়লেট থেকে বেরিয়ে আমি সোজা একদম হাত পা ধুয়ে চলে যাই বাচ্চাদের সেই রুমে। যখন আমি বাচ্চাদের সেই কামরায় যাই, দেখলাম সব বাচ্চা ঘুমাচ্ছে, সব বাচ্চা। কিন্তু আমি যতক্ষণ রুমে ছিলাম ততক্ষণ আমি আওয়াজ শুনেছি, বাথরুমের গেট যখন আমি খুলে বাইরে বেরোচ্ছি তখনও আমি কান্নার শব্দ শুনেছি। যতক্ষণ আমি বাথরুমের মধ্যে ছিলাম ততক্ষণও কিন্তু আমি পরিষ্কার ওই বাচ্চাটির কান্না শুনতে পাচ্ছিলাম। কিন্তু আমি যখন ওই কামরাটায় ঢুকি, তখন আমি দেখছি সেখানে কোনো বাচ্চাই কাঁদছে না, সব বাচ্চারা কিন্তু তাদের মতো করে খুব সুন্দরভাবে সবাই ঘুমাচ্ছে, কেউ কান্নাকাটি করছে না। এই দৃশ্য দেখে আমি ভাবলাম, এই মুহূর্তে কাঁদছিল, এখন পুরো শান্ত চুপচাপ, কেউ কান্নাকাটি করছে না, কি জানি। বলে আমি আবার আমার যে ছোট্ট একটা কামরা থাকে ওপরে, আমাদের স্টাফদের দেওয়া হয়, ওখানে গিয়ে আমি আবারও চেয়ারে বসে আছি। হালকা হালকা চোখে ঝিমঝিম লাগে, তখন রাত 3টে বাজে। আমি জাস্ট মানে চোখটা লেগেছে, এখন তো
কোনো অসুবিধা নেই, সবাই ঘুমাচ্ছে দেখে এসছি, পেশেন্টও ঘুমাচ্ছে, বাচ্চাগুলোও ঘুমাচ্ছে, তা আমি দেখে চুপচাপ নিজের মতো ওখানে ঝিমাচ্ছি বসে বসে। হঠাৎ করে আমার যে রুমটা রয়েছে ওইটা গেটে টোকা পড়লো, দুবার খট খট করে দুবার কেউ শব্দ করে। আমি তাড়াতাড়ি চমকে উঠে আমি ভাবলাম হয়তো অন্য কেউ এসছে। আমি সাথে সাথে চমকে উঠে উঠলাম, উঠে যখন গেটের সামনে যাই, গেটটা আমার খোলাই ছিল, তো কেউ ঢুকিনি। আমি ভাবলাম হয়তো বাইরে দিকেও আমাকে নক করছে। আমি যখন গিয়ে দরজাটা খুলি তো দেখলাম ওখানে কেউ নেই, কেউ নেই, পুরো কিন্তু ফাঁকা। এবার বলি, আমি ভাবলাম যে হয়তো কোনো কেউ এসছিল, পেশেন্টের বাড়ির লোক হতে পারে, কেন একটা করে পেশেন্টের সাথে একটা করে বাড়ির পরিবারের লোক তো থাকে, কেউ না কেউ হতে পারে। আমি আবার হাঁটতে হাঁটতে গেলাম যেখানে পেশেন্ট রয়েছে, ওখানে গিয়ে দেখলাম যে না, সবাই ঘুমাচ্ছে। আর বলে রাখি, রাতের বেলা কিন্তু হসপিটালে যে লেডিস ওয়ার্ডটা থাকে, লেডিস হোক জেন্টস, রাতের বেলা কিন্তু লাইট অফ থাকে, সবাই ঘুমায় তো, এবার যে যখন ওঠে লাইট অন করে নেয়, লাইট অফ থাকে। তো আমি যখন গেলাম তখন দেখলাম যে সবাই ঘুমাচ্ছে আর লাইটটা কিন্তু অন রয়েছে। আমি আগে লক্ষ্য করিনি লাইটটা অফ ছিল কি অন ছিল, হয়তো কেউ উঠেছিল জ্বালিয়েছে। আমি আবার লাইটটাকে অফ করে দিয়ে আসি। কিছুক্ষণ পর আমি শুনতে পাচ্ছি যে হসপিটালে পেশেন্ট রুগীকে নিয়ে যাওয়ার জন্য যে টানা বেডগুলো থাকে ওইগুলো আওয়াজ হচ্ছে, টানার আওয়াজ হচ্ছে। আমি বসে বসে, তখন আমি যাক না, তখন কটা হবে, 3টে 15-20 হবে সময়। আমি শুনছি ওরকম শব্দ হচ্ছে আর পায়ের আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে কোনো পেশেন্টকে নিয়ে এসছে, জাস্ট খুব মানে এমার্জেন্সি রয়েছে, অনেকে মিলে তাকে ঠেলে ঠেলে নিয়ে আসছে, ঠিক আছে, সেই গাড়ি করে। আমি ভাবলাম নিশ্চয়ই কারোর কোনো এমার্জেন্সি ডেলিভারি কেস তো রাতেও ওরকম আসে। আমি সেটা ভেবে তাড়াহুড়ো করে, যেটুনিক আমার তখন দায়িত্বটা আছে, আমি সাথে সাথে গেটটা খুলে বেরোই। বেরিয়ে দেখলাম না, কোনো রকম কেউ নেই, পুরো হসপিটাল চত্বর উপরে ফাঁকা, কেউ নেই। আমি দেখে তখন আবারও গিয়ে ভিতরে বসলাম। রাতের বেলা আমার এরকম বারবার ওটা, বারবার যেটা আশা করে যাচ্ছি সেটা আমি দেখছি ভুল, আমার শরীরটা সকাল দিকে খারাপ করতে শুরু করে। আমার যেহেতু 8টার সময় ডিউটি টাইম শেষ হয়ে যায়, আমি 7টার দিকে আমি ফোন করলাম, ফোন করে আমাদের যে হেড আছে ওনাকে বলে আমি বাড়ি চলে যাই। মানে 8টার জায়গায় 7টা, 1 ঘন্টা আগে আমি বেরিয়ে যাই, কারণ আমার শরীর খুব অসুস্থ লাগছিল। আমি যখন চলে যাই তখন বাড়িতে গিয়ে আমি শুয়ে রয়েছি। আমার ঘরের চারপাশটা, আমার যে ঘরের পরিবেশটা, খুব হসপিটালের যে একটা ফিনাইলের স্মেল বেরোয়, সেটা খুব ভঁ ভঁ করে একটা চারিপাশে মমা করছে, দুর্গন্ধ। তো না যে এটা কোনো অস্বাভাবিক, কারণ আমি যেহেতু অনেক হসপিটালেই থাকি, কাজ করি, আমার যে ডেস্ক থাকে আমি থাকি, আমার তো এটা বেরোনো স্বাভাবিক। কিন্তু আমি তো আজকে প্রথম কাজ করছি না। এই ঘটনাটা যে আমি বলছি, বাড়িতে আসার পর দুর্গন্ধ, প্রায় 6টা মাস 7 মাস হয়ে গেছে আমি হসপিটালে টানা কাজ করছি। বাড়িতে আসার পর যখন আমি বেডে রেস্ট করছি, মানে সারা রাত তো ওরকম জাগনা অবস্থা, সকালবেলাটা এসে বাড়িতে একটুখানি রেস্ট করি, তারপরে উঠে নিজে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, আবার দুপুরবেলা একটু রেস্ট করে আবার তো চলে যাই। সারাটা দিন ওই হসপিটালের ফিনাইলের গন্ধটা, যেখানে আমি যাচ্ছি সেখানে আমার সাথে যাচ্ছে, যেখানে আমি যাচ্ছি সেখানেই যাচ্ছে। আমি খুব ভালো করে জিনিসটাকে লক্ষ্য করছি যে এই রকমভাবে আমি তো এতদিন কাজ করছি, 6-7 মাস ধরে, এরকম তো দুর্গন্ধ ফিনাইলের আমার সাথে বাড়িতে থাকে না। আমি বাড়িতে আসি, এসেই আমি বাথরুমে যাই, ওয়াশরুমে পরিষ্কার হই, জামা কাপড় প্রত্যেক দিন আমি পরিষ্কার করে কেচে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে ঘরে আসি, পুজো টুজো দিই। আমার ঘরে এরকম দুর্গন্ধ তো কোনো সময় বেরোয় না। আজকে জানি না কেন দুর্গন্ধটা আমার কাছ দিয়ে কাটছেই না, যেখানে যাচ্ছি সেখানেই দুর্গন্ধটা আমার সাথে সাথে চলে যাচ্ছে। এবার আমি বলি, হতে পারে এটা আমার মনের ভুল, হতেই পারে যে হয়তো সেদিন আমার নাকে দুর্গন্ধটা ফিনাইলের বারবার লাগছে, হতে পারে। কিন্তু আমি আমার বোনের বাড়ি যাই, সেদিন দুপুরবেলা বোনের বাড়িতে নারায়ণ পুজো ছিল।
বোন বলেছিল, আমার মনে ছিল না, শরীরটা ভালো না তো। আবার সত্যি কথা বলতে ভুলেও গেছি। ঘুমাচ্ছি যখন, বেলা তখন 11টা বাজে। আমাকে বোন ফোন করে বলল, এই দিদি, আজকে তো বাড়িতে নারায়ণ পুজো, কখন আসছিস, হসপিটাল দিয়ে কখন এলি? আমি বললাম, আমার শরীরটা ঠিক ভালো না রে, আজকে মনে হচ্ছে আমি যেতে পারবো না। বললো, না না, আজকে নারায়ণ পুজো, তোকে তো আসতেই হবে, আসবি কিন্তু। তো যেহেতু উনি বলে রাখি প্রসঙ্গে যে আমার মা বাবা দুজনই নেই, কেউই নেই, ওনারা মারা গেছেন। আর আমার বোন আর আমি, আমাদের এই দুজনই আমরা আছি। এবার বোনের কিছু হলে আমি ছুটে যাই, আমার কিছু হলে আমার বোন ছুটে আসে। তো আমি ভাবলাম, যাকগে, যখন আমি বড় দিদি আর ওর পাশে তো কেউই নেই, ও শ্বশুর বাড়ির লোক ভালো, স্বামী, যাই হোক, এই দিক থেকে বলতে গেলে মা বাবা সবই তো আমি, না যাই। আমি ওদের বাড়িতে দুপুরবেলা যাই, ওই 3:30 পৌনে 4টের দিকে দুপুরবেলা যাই। পুজো হয়ে গেছে। যেতে আমি ভাবলাম যে ওখানে আমি পুজোটা সবার সাথে একটু থাকবো, রাতের খাবারটা বোন বললে আমি প্যাকেট করে দেবো, তুই নিয়ে হসপিটালে এখান থেকে চলে যাবি। তো একটু ঘুর হবে, বোনের বাড়িটা অনেকটাই দূরত্ব। আমি ভাবলাম যাই, ওখান থেকে বোনের বাড়ি থেকে একবারে হসপিটালে চলে যাব। এবার বোনের বাড়িতে যখন গেছি ওই পৌনে 4টের দিকে, বাড়িতে বোনের শ্বশুর মশাই, শাশুড়ি মা, যা, ননদ সবাই রয়েছে, আশেপাশে বাড়ির কিছু লোকজন আছে, সবাই পুজো হয়েছে, প্রসাদ খাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া ছিল, বাড়িতে নিরামিষ, সবাইকে মধ্যাহ্ন ভোজ করাচ্ছে। আমি ওই সময় যাই। এবার আমি গিয়ে ওদের বাড়িতে যেখানে পুজো হয়েছে ওর পাশের রুমে সোফাতে বসে আছি। হঠাৎ করে শাশুড়ি, বোনের শাশুড়ি আমাকে বলল, তুমি কি হসপিটাল থেকে এলে? আমি তখন বললাম, না না মাসিমা, আমি হসপিটাল থেকে আসিনি, হসপিটাল থেকে আমি সকালবেলায় চলে আসি, বাড়িতে শুয়েছিলাম, শরীরটা ঠিক ভালো না, রাতের বেলা ঘুম হয়নি তো, আর হসপিটালে তো ঘুম হয় না রাত, মানে রাতের ডিউটি থাকলে, তো শুয়েছিলাম, শরীরটা ঠিক ভালো না। তখন হঠাৎ করে মাসিমা বলছেন, না আসলে কি বলো তো, তোমার আসার পর থেকে ঘরে খুব ফিনাইলের মমা করে গন্ধ বেরোচ্ছে, যেরকম হসপিটালে একটা দুর্গন্ধ বেরোয় ওই রকম, তাই জন্য তোমাকে বললাম। আমি তখন একটু চুপচাপ হয়ে গেলাম। আমি তখন বললাম যে বাড়িতে যখন ছিলাম তখনও তো আমি এই দুর্গন্ধটা পাচ্ছিলাম, একটা কড়া ফিনাইলের একটা স্মেল। আর বোনের বাড়িতে এসেছি, বোনের শাশুড়িও গন্ধটা পাচ্ছে, তাহলে তো এটা স্বাভাবিক না। আর যেখানে বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, ধূপ দিয়েছে, ধুনো দিয়েছে, সেই গন্ধই তো সেই বাড়িতে করবে, এটা স্বাভাবিক। সেখানে ওই ধূপের গন্ধ, ধুনোর গন্ধ সব কিছু ছাপিয়ে আমার গন্ধটা পাচ্ছে। তখন দেখছি একে একে বোন, বোনের বর, এমনকি ওদের বাড়ির আশেপাশে কিছু মানুষ, তারাও বলছে, হ্যাঁ সত্যি দিদি, আপনি আসার পর পুরো বাড়িটা হসপিটালের গন্ধ ছেয়ে গেল, এখন তো মনে হচ্ছে বাড়িটাই হসপিটাল হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, আমাকে বোন তুই তাড়াতাড়ি দুটো প্রসাদ দে, আর যা প্যাকেট করে দিবি দে, আমি চলে যাই, তাড়াতাড়ি চলে যাই। বোন বললো, না না, এখন কেন যাবি, এখন সবে 4টে বাজে, তোর 8টার সময় ডিউটি, দূর ছাড় তো, তুই থাক। সবার মাঝখান থেকে আমি উঠে ওদের ছাদে চলে গেলাম একা। কারণ সবাই যখন বলছে হসপিটালের একটা গন্ধ বেরোচ্ছে, তা সবাই বলছে, হাসাহাসি করছে, আমার জিনিসটা ভালো লাগলো না। তো আমি ছাদে যাই, ছাদে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি যেখানটা থাকছি সেখানটা চারপাশ থেকে এতটাই হসপিটালের ফিনাইলের একটা, মানে কি বলবো, স্ট্রং একটা স্মেল বেরোচ্ছে, মানে আমার তখন নিজেরই বিরক্ত লাগছে। কিন্তু আমি কোনো রকম কিছু খারাপ অনুভূতি করছি না, যে না আমি কাউকে দেখছি, যে আমাকে কেউ দেখছে বা আমার চারপাশে কিছু আছে, এরকম কিছুই ফিল করছি না। কিন্তু আমি ওই দুর্গন্ধটা বারবার কিন্তু যেখানেই যাচ্ছি পাচ্ছি। যখন বাড়িতে পারছিলাম তখন আমি ভাবছিলাম, হয়তো অনেক সময় হয় না, দেখবো কোনো দুর্গন্ধ নাকের মধ্যে বসে থাকে, সেই গন্ধটা সহজে যায় না, এটা হয়, আমি প্রথম সেটা ভেবেছি। কিন্তু আমি যেখানে স্নান করে পরিষ্কার হয়ে ঘুমিয়ে বাড়ি থেকে যখন আমি আমার বোনের বাড়ি আসি বাসে করে, তারপরেও যদি এখানে সেই হসপিটালের দুর্গন্ধটা ছাড়ে ফিনাইলের, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে তাহলে আমি কখনোই বলতে পারবো না যে এটা আমার কোনো মনের ভুল। কারণ দুর্গন্ধটা আমি না, আমার বোনের বাড়ির সবাই পেয়েছে। তো আমি যাই হোক প্রসাদ খেয়ে, বোন আমাকে খাবার প্যাক করে দিল, আমি সেগুলো নিয়ে
6:30টার দিকে ওখান থেকে বেরোই, কারণ আমার একটু যেতে সময়ও লাগবে। কারণ আমি প্রথমেই বললাম যে বোনের বাড়ি থেকে আমার হসপিটালের রাস্তা অনেকটাই ঘুরে যেতে হবে, বেরিয়ে যাই। যাই হোক, আমি হসপিটালে কিন্তু 8টার আগে পৌঁছে যাই। আমি গিয়ে আমার ব্যাগপত্র সব একটা আমাদের আলমারি থাকে সেখানে রেখে দিয়ে আমি আমার ইউনিফর্ম পরে হসপিটালে আমি কাজে 8টার সময় জয়েনিং করি। আমাদের একটা কল টাইম হয় 8টার সময়, কে কখন কোন টাইমে ঢুকছে সব কিছু ওখানে মেনটেনেন্স হয়। তো আমি কাজে জয়েনিং করি রাতের বেলা। সেদিন রাতের বেলা আমি পেশেন্ট ডেকে আসলাম, যেখানে বাচ্চারা থাকে সেখানেও ডেকে আসলাম। কিছু বাচ্চা কান্নাকাটি করছিল, তাদেরকে দেখে ঠিকঠাক করে সব মুড়িয়ে যত্ন সহকারে গেটটা বন্ধ করে দিয়ে পেশেন্টকে দেখলাম সব পেশেন্ট মোটামুটি নিজেদের জায়গায় নিজেরা ঠিকঠাক আছে। আবার দেখলাম নতুন 2টো পেশেন্ট এসছে যাদের ডেলিভারি হয়নি। তা আমি ডেকে এসে আমার কেবিনে চলে যাই। আমার কেবিনে গিয়ে আমি জাস্ট রেস্ট করছি, কারণ আগের দিন সকালবেলা আমার মানে ঘুমও হলো না, আর রাতের বেলাও ঘুম হয়নি, মানে শরীরটা সেরকম ঠিকঠাক নেই। অন্য দিনের মতো মেজাজটা এমনিও খিটখিটে হয়ে রয়েছে সকাল থেকে ওই দুর্গন্ধ। এবার হসপিটালে গিয়ে দুর্গন্ধ আর কোনো অনুভব করছি না, কারণ ওখানেও সেম দুর্গন্ধ তো হসপিটালে বেরোবেই ফিনাইলের। তো আমি বসে রয়েছি। হঠাৎ করে তখন রাত 12টা 12:30 হবে, আমি দেখলাম কেউ একজন, আমি যে কেবিনে রয়েছি ওখানে দরজাটা ভেজানো থাকে, কখনো লক করি না। ওই দরজাটা খুললো, আমি কিন্তু বসে বসে দেখছি তাকিয়ে। দরজাটা খুললো, দেখলাম একজন বয়স্ক। আমি ভাবলাম হয়তো কোনো পেশেন্টের মাঠা হবে, হয়তো মা বা শাশুড়ি মা এরকম হবে, ওরকমই এসে দেখলাম দরজাটা খুলে উনি ভিতরে আসলো। আমি ওনাকে প্রথমে কিছু বলিনি। উনি যখন ভিতরে ঢুকলেন, ওনার হাতে একটা জলের বোতল রয়েছে, ছোট জলের বোতল। উনি আসলেন, আমি ওনাকে বললাম যে মাসিমা এখানে আপনি এলেন কেন? এখানে তো আপনাদের অ্যালাউ করা যাবে না, আপনার কি পেশেন্ট রয়েছে? উনি আমার সাথে কোনো কথা বললেন না। দেখলাম মেঝেতে উনি ওখানে একটা দেয়ালের গায়ে বসে বললেন, জলের বোতলটাকে পাশে রেখে। আমি ওনাকে বললাম, ও মাসিমা বাইরে গিয়ে বসুন, এখানে বসলে যদি রাতের বেলা রাউন্ডে স্যার আসেন তখন আসেন। আমি ওনাকে জাস্ট বললাম রাতের বেলা যদি আসে আপনাকে দেখলে পারে অসুবিধা হয়ে যাবে আমার কাজের, কারণ এগুলো হচ্ছে যারা হসপিটালে কর্মরত থাকে তাদের জন্য, এখানে বিশ্রামের জায়গা। আপনি এখানে বসতে পারেন না, আপনি পেশেন্টের সামনে যান। আপনার পেশেন্টের যদি রাতে জল খেতে ইচ্ছা করে, আপনার কাছে জলের বোতল আছে তো। এতগুলো কথা বলছি, ভদ্রমহিলা কোনো রকম সাড়া না, শব্দ না, আমার দিকে তাকাচ্ছেও না। মেঝেতে দেয়ালের গায়ে জাস্ট এরকম করে হেলান দিয়ে জলের বোতলটা ধারে রেখে বসে আছে। আমি দেখলাম উনি কোনো কথা শুনছেন না। আমি উঠে গেলাম ওনার কাছে, উঠে গিয়ে বলছি দূর থেকে যে ও মাসিমা আপনি শুনতে পাচ্ছেন না? আপনাকে বললাম বাইরে যান, এখানে আপনাদের ঢোকার অ্যালাউ নেই। এইটা শুধু হসপিটালের যারা কর্মী আছে তারা আসতে পারে। আপনি কেন ঢুকেছেন? আপনি কোনো অনুমতি নিলেন না, দরজাটা খুলে ঢুকে গেলেন, বাইরে যান। ওনাকে বললাম, উনি দেখলাম উঠলো। আমার সাথে কোনো কথা নেই, কিন্তু আমি অদ্ভুতভাবে হা করে ওনাকে কথা বলছি আর ভাবছি কি আশ্চর্য। জলের বোতলটা নিলেন, কোনো রকমে পুজো হয়ে গেছে। উনি বয়সের একটা পার্থক্য থাকে। আস্তে আস্তে আবার উঠে যখন গেটটার সামনে যা, আমি গেটটা নিজে থেকে খুলে দিই, উনি বাইরে বেরিয়ে গেলেন। আমি গেটটা দিয়ে আবার বসতে আসতে গিয়ে ভাবলাম না, দেখি উনি এসছিলেন কেন, কোন দিকে যাচ্ছে, কি মন গেল। আমি সাথে সাথে চলেও আসিনি যে আমার বসার জায়গা, আমি সাথে সাথে আবারও পুনরায় দরজাটা খুলি। যখন আমি দরজাটা খুলে দেখলাম উনি ওখানে নেই। আমার কিন্তু জাস্ট কিছু সেকেন্ডের ডিফারেন্স। ওখান থেকে উনি যেভাবে হাঁটছিলেন, ওনার যেরকম বয়স, ওনার অত মানে ক্ষমতা নেই শরীরে যে উনি দৌড়ে চলে গেছে পেশেন্টের যেখানে পেশেন্ট রয়েছে, ঠিক আছে, সেখানে চলে গেছে। আমি অবাক হয়ে গেলাম, আরে কোথায় গেল উনি, এক্ষুনি উধাও হয়ে গেল। আমি আমার সাথে সাথে চলে গেলাম যেখানে পেশেন্টরা রয়েছে, দেখলাম পুরো অন্ধকার, সবাই রাতের বেলা অন্ধকার করেই শোয়, অন্ধকার রয়েছে। আমি গিয়ে লাইটগুলো সব সুইচগুলো দিলাম, লাইটগুলো অন করলাম, করে দেখলাম ওরকম কোনো রকম মহিলা নেই, পেশেন্টের সাথে কেউ নেই। আমি ভাবলাম আরে
এরকম তো কোনো, আমি প্রতি কটা বেডে বেডে গেছি, প্রতি কটা বেডে গিয়ে দেখলাম পেশেন্টের সাথে যারা আছে পেশেন্টের পায়ের ধারেই সবাই মোটামুটি পড়ে রয়েছে, কেউ চেয়ারের মধ্যে বসে পেশেন্টের বেডের মধ্যে এরকম করে মাথা রেখে শুয়ে রয়েছে, সব যার যার মতো রয়েছে। কিন্তু যেই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা আসলো জলের বোতল নিয়ে, সে গেলই বা কোথায়, আর সে আসলোই বা কোথা দিয়ে, আর পেশেন্টের ওখানেও নেই। অদ্ভুতভাবে আমি অবাক হয়ে গেলাম। আমি তখন ভাবলাম যে হসপিটালে আমি জানি যে এইরকম হয়, কিন্তু এইটা মানে একটা অস্বাভাবিক জিনিস আমার সাথে কদিন ধরে কেন ঘটছে। বাড়িতে চলে গেল দুর্গন্ধ, হসপিটালে, তাহলে কি কেউ আমার বাড়িতে আমার সাথে চলে গেছে? আমি রাতের বেলা ভাবছি এরকমভাবে। আমি প্রায় ওখানে অনেক বছর আমি ওখানে কাজ করি। তারপর আমার ছেলে ছিল যার বয়স হচ্ছে 25 বছর, সে যখন একটা জায়গায় কাজ করতো, ওর হট করে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ও মারা যায়। তারপর থেকে আমি হসপিটালের কাজটা ছেড়ে দিই, আর ছেড়ে দিয়ে বাড়িতেই থাকি। আমাদের রাজেশ দাদাভাই যিনি ঘটনাগুলো বলেন, দাদাভাই বলেন আমি যখন লিফটে ছিলাম, আমি 10 বছর ওখানে ছিলাম, 10 বছর, কারণ আমি সব কিছু মানিয়ে নিয়েছিলাম, সব কিছু। আর ওই রাজেশ দাদাভাইয়ের এই ঘটনাটা, ওই যে নার্স, উনি নিজে মুখে বলেছিলেন ওই দাদাভাইকে, এরকম অনেক অনেক ছোট ছোট জিনিস হসপিটালে হয়েই থাকে। দাদাভাই আরেকটি কথা বলেছেন, বলছে পেশেন্টের যারা বাড়ির লোক থাকে তারা রাতের বেলা উঠতে চায়। অনেকে বলে যে দাদা টাকা দিচ্ছি একটুখানি যেতে দেন, ধরেন কারোর বউ ডেলিভারি হবে, ঠিক আছে, এবার তার স্বামী রাতের বেলা ওখানে রয়েছে, তো অনেক সময় ছেলেদের তো কখনো মেয়েদের জায়গায় অ্যালাউ করে না, এবার হয়তো রাতের বেলা নিচে রয়েছে, বলে কি আমার বউটা কি করছে, ওর হয়তো খুব কষ্ট হচ্ছে, একটুখানি যেতে দেন না। টাকার বিনিময়ে আমাদেরকে লোভ দেখায়। তো টাকার বিনিময়ে কত দেবে? 500 দেবে, 200 দেবে, কিন্তু যদি হসপিটালের কেউ দেখে নেয় আমার কাজটা চলে যাবে, তার জন্য আমরা কখনোই ওটা করতে দিই না। আমাদেরও কষ্ট হয়, বুঝতে পারি যে উনি থাকতে পারছেন না, বউর কোনো অসুবিধার জন্য যেতে চাইছে, কিন্তু আমরা তো সেখানে কোনোভাবে অ্যালাউ করতে পারি না। তো এরকমই একজন দাদা এসে রাতের বেলা মানে কান্নাকাটি করছে, হাতে পায়ে ধরছে, বলছে আমাকে একটু আমার বউর কাছে যেতে দেন, বাড়ি থেকে আমার কেউ মেয়ে ছেলে আসেনি, ও একা আছে, খুব পেটে ব্যথা করছে, ও তো কাতরাচ্ছিল পেটে ব্যথায়, ওকে নিয়ে এসে অ্যাডমিট করেছি, আপনি একটু যেতে দেন দাদা। আমি বলছি না, এটা তো রুলসের বাইরে, আমি রুলস তো ব্রেক করতে পারি না, আমি কোনো মতে যেতে দেবো না। সে আমাকে টাকা পয়সা অনেক লোভ দেখাচ্ছে, দাদা 500 নেন, দাদা টাকা হাতে বের করে রেখেছে, দাদা 1000 টাকা দিচ্ছি, দাদা বেশি না, 10 মিনিট আমি যাবো চলে আসবো। আমি বললাম না, আপনাকে আমি কোনো মতে যেতে দিতে পারবো না। তা আমি তাকে কোনো মতেই যেতে দিইনি। সে আমার ওখানেই মানে মেঝেতে, আমি লিফটের ওখানে চেয়ারে বসে রয়েছি, ও নিচে মেঝেতেই বসে রয়েছে, মানে যাবেই, আমি যেতে দেবো না। আমি বললাম না, একবার তো যেতে দিতে পারি, আপনি যদি পারমিশন নিয়ে আসেন ডাক্তারের তাহলে। আর আমি জানি ডাক্তার তো কখনোই পারমিশন দেবে না, কারণ ওটা লেডিস ওয়ার্ড, ওখানে মানে জেন্টস অ্যালাউ নেই কোনো মতেই না, তাও তো রাতের বেলা, যখন ভিজিটিং টাইম তখন যাও, ঠিক আছে, ঠিক আছে, এছাড়া তো যাওয়া যাবে না। এবার বলি দিনকে আমি তো ওনাকে যেতে দিইনি, আমি তো আমার মতো কাজে একদম অনড় বসে রয়েছি। উনি অনেকক্ষণ মেঝেতে আমার পাশে বসে থাকার পর উনি দেখলো যে না, এখানে তো কোনো উপায় হবে না, উনি ওখান থেকে উঠে একটা সময় চলে যায়। আর এই দিকে আমি অপেক্ষা করছি কখন 3টে বাজবে, 3টে বাজার আগে আগে আমি সরে যাব, কারণ এখান থেকে লিফট নামবে, লিফট উঠবে একা একা, লিফটের গেটও একা একা খুলবে, যেটা হয়ে আসছে এখনো পর্যন্ত হয়। দাদাভাই বলেন আমি সরে যাই, তারপর আমি দূরে বসে থাকি, দূর থেকে আমি লক্ষ্য করলাম যে হ্যাঁ লিফট আপনা আপনি উপরে উঠে গেল, আবার ঘরঘর ঘরঘর করে লিফট নামলো, জাস্ট ওঠে জাস্ট নামে, ঠিক আছে। তারপর আপনা আপনি কেউ জোরে যদি গেটগুলো খোলে, যেরকম শব্দ হয় ওরকম খুব জোরে গায়ে জোরে গেট খোলার শব্দ হবে, কিছু ভিতর থেকে অশরীরী সে বেরিয়ে চলে যাবে, আবার নিচে থেকে ওই গেট কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা আমি লক্ষ্য করলাম, করার পর আমি এসে বসি। তখন ওই ছেলেটিও এই জিনিসটা লক্ষ্য করে যে মানে উপরে যাওয়ার জন্য এতক্ষণ ধরে আমাকে মানে টাকা পয়সা লোভ দেখাচ্ছিল। সে ছুটে আসে, এসে আমাকে বলছে আচ্ছা দাদা লিফটম্যান, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বললাম হ্যাঁ বলুন।
বলছি আমি কি দেখলাম চোখে, এই মাপ তোর। আমি বললাম কি দেখলেন? আমি সব কিছু জানি, বুঝে গেছি, কিন্তু আমি ভান করছি যে আমি কিছু জানি না। আমি তখন বললাম কি দেখলেন? বলছে আমি দেখলাম আপনি চলে গেলেন, তারপরে লিফটটা একা একা উপরে উঠে গেল, আবার আমি দেখলাম একা একা নামলো, আবার গেটটা খুললো, একা একা কি বেরিয়ে গেল। কি বলেন তো, এটা কি হলো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারলাম না, এখানে কি ভূত আছে? আমি তখন বললাম না না, এটা লিফটের প্রবলেম, এটা আজকে হচ্ছে এটা। এবার আমি কি বলবো? এবার আমি যদি বলি যে না আমি আজকে 4-5 বছর ধরে এখানে রয়েছি, রাতের বেলা যখনই ডিউটি পড়ে এরকম হয়, আমি যদি বলি, তাহলে পরে সে যদি আবার হসপিটালে কাউকে বলে, তাহলে আমার চাকরিটা খচ করে চলে যাবে। এই জন্য আমি ওনাকে ভুলভাল বোঝালাম। এটা তো আমি জানি বিষয়টা, যে ওখানে কি হচ্ছে কি হয়। তারপর আমাদের রাজেশ দাদাভাই বলেন এরকম করে করে অনেকের ওখানে অনেক অভিজ্ঞতা শুনেছি। যেরকম রাতের বেলা লিফটের ওখানে বসে রয়েছি চেয়ারে, মাঝে মাঝে ঘুমাই। খুব একদিন ঝড় বৃষ্টি হচ্ছে, রাতের বেলা ঝড় বৃষ্টি হচ্ছে, আমি ওখানে চুপ করে বসে রয়েছি। ওখানে তো ভেজার কোনো প্রশ্নই নেই, বসে রয়েছি। আমি দেখছি দুজন সাদা জামা পরা, দুজন বৃষ্টির মধ্যে খেলা করছে, দুটো বাচ্চা বৃষ্টির মধ্যে খেলা করছে। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, হুড় করে জল হসপিটালের উপর থেকে পড়ছে। সেই জল রাস্তা দিয়ে মানে সমুদ্র স্রোতের মতো যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। দুটো বাচ্চা একই হাইটের, একই রকম পোশাক পরা, একই রকম চুল কাটা। দুটো বাচ্চাকে যে কেউ দেখলে বলবে বাচ্চা দুটো যমজ। বাচ্চা দুটো বৃষ্টির মধ্যে কি সুন্দর, মানে আমি মানে একটা সময়ের জন্য ভুলে গেছি যে এগুলো কোনো বাচ্চা না। বাচ্চা দুটো আমি লিফটের ওখানে বসে বসে দেখছি, ওরা বাইরেটা আলো রয়েছে কিন্তু অন্ধকার না, বৃষ্টি হচ্ছে যেহেতু পুরো ফাঁকা। ওখানে দুটো বাচ্চা বৃষ্টির মধ্যে ভিজছে আর খেলা করছে। কি বলবে বলো, কি বলবে? এবার যদি এত কিছু হওয়ার পর যদি দর্শক বন্ধু তোমরা কেউ বলো যে এই ঘটনাগুলো ফেক, তাহলে আমি বলবো তোমরা ফেক হিসাবেই গল্প ভেবে মনোরঞ্জন করতে পারো, এখানে আমার কিছু করার নেই। আর এই ঘটনাগুলো আমাকে শেয়ার করে আমি তোমাদের সামনে তুলে ধরি। আর তোমরা যদি বলো নাম বলতে, আমি কখনোই বলতে পারবো না, কারণ সেই দাদা ভাইয়ের আদেশ রয়েছে যে নাম বলবেন না। আমি কেন, আমাদের যত ইউটিউবার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, দেখবে তো কেউ নাম বলে কি না। আমি তো তাও দীঘার একটা হোটেলের নাম তোমাদের কাছে এত তোমরা কোশ্চেন করতে বলে রিভিল করে দিয়েছি নিজের দায়িত্বে। দেখো তো যে এত ক্রিয়েটার আছে যারা বলে, কেউ নাম বলে কি না। আর আমি তোমাদের জন্য যারা যারা আমাকে ঘটনা পাঠায়, আমি তোমাদের জন্য তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা একটুখানি ফুটেজ যদি সংগ্রহ করতে পারেন। কালকে জলপাইগুড়ি থেকে যে ঘটনাটা আসে, ওই ঘটনার ফুটেজ আমি তোমাদের দেখেছি। দাদাভাই নিজের স্কুটি নিয়ে ভোরবেলা আর একজনকে সাথে করে ওখানে যায়। জায়গাটা দেখেছো কতটা ভৌতিক? দেখেছো গতকাল রাতের যে ঘটনাটা দিয়েছিলাম জলপাইগুড়ির, কতটা ভৌতিক জায়গা। দাদাভাই কোনো রকমে ওখানে ভিডিও করে, কোনো রকমে করে স্কুটি করে চলে আসে ওখান থেকে। তোমাদের পুরো দৃশ্যটা আমি তুলে ধরেছি। এত কিছু দেওয়ার পরেও যদি তোমাদের মিথ্যে মনে হয়, আমার কিছু করার নেই। কারণ যারা এসব কিছুই শো করে না, এমনি গল্প বলে, তাদের গল্প তোমাদের সত্যি লাগে। আর আমি তোমাদের জন্য এতটা করি, তোমাদের অনেকের সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ আছে যাদের এটা মানে কাজ, তারা চোখের সামনে সত্যিটা দেখেও চোখটা পাল্টে নেয়, বলে না এটা মিথ্যে, তাদের জন্য মিথ্যেই থাকলো, ঠিক আছে। আর যারা তোমরা আমাকে চেনো, জানো যে আমি কতটা সাহসিকতার সাথে নিজের ভুতুরের জায়গা তোমাদেরকে পরিদর্শন করেছি, একবার না বহুবার। তোমরা জানো আমি লাইভেও দেখিয়েছি কতটা রিস্ক নিয়ে, তারপর কতটা যে শরীর খারাপ আমার হয় এটা আমিই জানি, ঠিক আছে। যাই হোক, আজকে আসবো। কিরকম লাগলো হসপিটালের ঘটনাটা অবশ্যই কমেন্টসে জানিও। আরও ঘটনা আছে, অনেক ছোট ছোট হসপিটালের ঘটনা, 10 বছরের অভিজ্ঞতা সেই দাদা ভাইয়ের, সেই ঘটনাগুলো তোমাদের পরে আমি অবশ্যই, তোমরা যদি শুনতে চাও কমেন্টসে জানিও, আমি তোমাদেরকে শেয়ার করব। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, যেরকমভাবে ফোন করছো সেরকমভাবে ঘটনা আমাকে শেয়ার করো। আসবো, যেতে যেতে বলবো সবাই খুব ভালো থেকো। কালকে একটা জিনের ঘটনা বলবো তোমাদের, তোমরা ঘটনাটা শুনবে। আর কিরকম ভাবে একটা জিন চালান করলে মানুষ নিজেকে শেষ করতে পারে, সেই ঘটনা নিয়ে আসছি কালকে। সবাই সাথে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়।